দর্শক, আপনারা জানেন যে গত মঙ্গলবার ভোরবেলা কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনাতলা মসজিদের পাশের তিনতলা ভবনে সেনাবাহিনী অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে। তো এই নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি একটি বিশেষ বিস্তারিত বিবরণ লিখেছেন এবং এটা একটা গা শিহরিত হওয়ার মতো প্রতিবেদন। মানে খুব অবাক লাগে যে সাবেক আওয়ামী লীগ সরকার তারা যে কত নির্মম ছিল এটার আরেকটি উদাহরণ এখানে এই প্রতিবেদনে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। তো আমি যদি পড়ে শোনাই আর কি, যে প্রায় ১.৫ বছর আগে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে এই সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়। খেয়াল করেন, ১.৫ বছর আগে, তার মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে, কয়েক মাস আগে আর কি, বিশেষ ব্যবস্থায় ভারত থেকে এই সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে ভিন্ন পরিচয়ে যুক্তরাজ্যে পাঠানোর, এবং তৈরি করা হচ্ছিল সেইভাবে। যুক্তরাজ্য কেন? কারণ দক্ষিণ লন্ডনের কিংস্টনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করার সময় যখন মসজিদে হেঁটে যান, তখন দূর থেকে অনেক রাইফেল আছে, স্নাইপার রাইফেল, নলটা অনেক বড়, এই স্নাইপার রাইফেল দিয়ে তারেক রহমানকে হত্যার মিশন দেওয়া হয় তাকে। তো ওই অনুযায়ী কাজ চলতেছিল। কিন্তু ওই ৫ই আগস্ট পরবর্তী সময়ে যখন এই সুব্রত বাইনের আশ্রয়দাতা হাসিনা এবং তার সহযোগীরা ভারতে পালিয়ে যান, তখন এই সুব্রত বাইন জনগণের সঙ্গে মিশে যায়। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ২৩ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ ২৩ জন অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। ওই তালিকায় প্রথমেই ছিল যার নাম, তিনি হচ্ছেন এই ত্রিমথী সুব্রত বাইন। তখন তার নামে বেগম জিয়ার সরকার ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যান। কিন্তু এই সুব্রত বাইন প্রায় অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদা টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেসপাড়া এলাকার স্থানীয় লালটুর মাধ্যমে একটা বাসাও ভাড়া নেন। ওই বাসায় সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি, সন্তান নূর, বিথি রিপন অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার এই সুব্রত বাইন সীমান্ত পার হয়ে কলকাতায় চলে যেতেন। তার মানে ভারত থেকে বাংলাদেশে চাঁদাবাজি করত। এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়। এবং এই তানভীরুল ইসলাম জয় তার নিজস্ব যোগাযোগ ব্যবহার করে এই সুব্রতকে জেল থেকে মুক্ত করেন। তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনা করার মাধ্যমে ভারতীয় এস্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল যারা এই ভারতের সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারি উচ্চপদস্থ বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল। তো এই ঘটনার পর জয় সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস.কে চক্রবর্তী। তখন থেকেই মূলত এই ৩ জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা এমআই মানে মিলিটারি ইন্টেলিজেন্স এর সাথে সম্পর্ক শুরু হয়। এই তানভীরুল ইসলাম জয় শারীরিকভাবে ফিট না হওয়ায় র এর গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মুর্তুজা বাবু ওরফে মধুবাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করা শুরু করে এবং পরবর্তীতে র এর সিনিয়র কর্মকর্তা এস মাধুর সুব্রতদের দিল্লি ডেকে নেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা, ইউনাইটেড রিবালেশন অফ নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে যারা বাংলাদেশের ভিতরে লুকিয়ে আছে কিন্তু ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে স্বাধীনতা চায়, সেই সব নিষিদ্ধ সংগঠনের তাদের ছবি এবং ঠিকানা দিয়ে অস্ত্রসহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেই সব ব্যবস্থা করার নির্দেশ দেন সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে ভারতের গোয়েন্দা সংস্থা র নির্দেশ দেন। ফলে ২০০৩ সালে সকল প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে
এবং মোহাম্মদপুরের একটা বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী এবং তার 7 বছরের সন্তানকে হত্যা করে। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট মানে MQM নামের পাকিস্তানি ভিত্তিক একটি সংগঠনের সঙ্গে এই মুস্তাকিমের সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই মুস্তাকিম। তো এই কারণে এই মুস্তাকিমকে এই সুব্রত বাহিনীর মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থারও দুনিয়া থেকে সরিয়ে দেয়। এছাড়াও বহুবার উলফা নেতা পরেশ বড়ুয়াকেও হত্যার চেষ্টা করেছিল সুব্রত বাইন, কিন্তু প্রতিবারই সুব্রত বাইন ব্যর্থ হয়, পরেশ বড়ুয়াকে হত্যা শেষ পর্যন্ত করতে পারেনি। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভীষণ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয় সেই 111 সরকারের সময়। তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেপ্তারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত বাইন তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শ এবং সহায়তায় সুব্রত বাইন নাম চেঞ্জ করে আলী আহমেদ নামের একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর, এরপরে চীনে গিয়ে থিতু হয় এবং সেখানেও কিন্তু এই সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানে ছিল। চীনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের খুব বেশি তৎপরতা না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমায়। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়। সুব্রত এবং মোল্লা মাসুদকে দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার ম্যাননের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয় এবং এই টাইগার ম্যাননের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে কোনো না কোনোভাবে তারা মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে ঢুকতে পারে কিনা চেষ্টা করে দেখতে বলা হয়। কিন্তু দাউদ ইব্রাহিম তো আর এত সহজ লোকটা, তাই না? কাজে এই সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ তারা অনেক চেষ্টা করেও ওই দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে ঢুকতে পারেনি, ফলে এই মিশনও ব্যর্থ হয়। পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে আবার ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করে। তার মানে ভারতের রয়ের পরামর্শ অনুযায়ী সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করার পর ভারত সরকারের প্ল্যান অনুযায়ী, খেয়াল করবেন, প্ল্যান অনুযায়ী স্পেশাল টাস্ক ফোর্স তাকে সেই বাড়ি থেকে গ্রেপ্তার করার পর 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই কলকাতার STF মানে স্পেশাল টাস্ক ফোর্স এই সুব্রত বাইনকে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে এবং তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে এবং এই র্যাবের সদর দপ্তরে তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এবং SB কর্মকর্তা মনিরুল ইসলাম। তখন এই সুব্রত বাইনকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় যে যদি সুব্রত বাইন যেই নতুন কাজ এই কাজে সফল হয় তাহলে তাকে পরিবার সহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। সুব্রত এই প্রস্তাবে রাজি হলে তাকে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাবের কার্যালয়ের ভিতরেই একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সঙ্গে তাকে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করিয়ে দেওয়া হয়। এই সময় সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা দূরবর্তী টার্গেট লক্ষ্য করে গুলি চালানোর যে স্নাইপার রাইফেল, সেই স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব, এইসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দিয়ে থাকেন। কারণ হচ্ছে যে এই স্নাইপার রাইফেল ব্যবহার করে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের একজন নেতাকে হত্যা করতে হবে যিনি কিনা বিদেশে থাকেন। 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রতর সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অভিহিত করে এবং যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যা করতে হবে বলে সুব্রত বাইনকে অবহিত করে এবং তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলে এবং এই লন্ডনে এই হত্যা মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রতকে নিশ্চিত করে এবং যদি সেই লন্ডনে বসবাসরত রাজনৈতিক নেতাকে হত্যা করতে পারে তাহলে সুব্রতকে সপরিবারে কানাডায় বসবাস করার সুযোগ দেওয়া হবে বলে
নিশ্চয়তা প্রদান করে। এবং আরও বলা হয় যে কাজ হবার পর সুব্রত এবং তার পরিবারকে আলী মোহাম্মদ নামে ভারতীয় একটা পাসপোর্ট তৈরি করে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে। এই বিষয়টি পুনর্ব্যক্ত করা হয় এবং তারা এটাও জানায় যে এই কাজের ব্যাপারে বর্তমান হাসিনা সরকারের সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে, তার মানে শেখ হাসিনারও সায় আছে, এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেলেই তোমাকে পাকিস্তানি পাসপোর্ট দিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে লন্ডনে সেই নেতাকে তুমি হত্যা করবে। কিন্তু বিধিবাম, যখন এই স্নাইপার রাইফেলের ট্রেনিং চলতেছিল সুব্রত বাইনের, ঠিক সেই মুহূর্তেই 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতন এবং হাসিনার পালানোর পর জিয়াউল হাসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের জন্য অপেক্ষার কথা জানানো হয়। এরপর থেকেই মোটামুটি সুব্রত বাইন চিন্তা করে যে আমার তো আর কিছুই নেই, মানে কি আর করব। তো এই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে এবং পুনরায় চেষ্টা করে রয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য। মোল্লা মাসুদ কিন্তু তখনও আবার ভারতে। তখন এই সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। ভারতের মোল্লা মাসুদকে স্যাটেলাইট ফোন সহ এই সুব্রত বাইনের কাছে পাঠায় এবং এই বাংলাদেশে অবস্থান করা এই সুব্রত বাইন এবং এই মোল্লা মাসুদ নামের এই দুই শিশু সন্ত্রাসীদের সঙ্গে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় এই নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটন এই যোগাযোগের ব্যবস্থা করে দেয়। আমি যে ছবিগুলো দিলাম সেগুলো হচ্ছে শিশু সন্ত্রাসী সুব্রত বাইনের বিশেষ পাসপোর্টের ছবি, যা কেবল বাংলাদেশ ও ভারতে যাতায়াতের জন্য, আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতে যাতায়াতের জন্য এক ধরনের বিশেষ পাসপোর্ট ইস্যু করা হয়। এগুলো হচ্ছে শুধু সেই পাসপোর্ট, এ দ্বারা অন্য কোনো দেশে যাওয়া যায় না। এবং এটা ইস্যু করা হয় 2001 সালের 2রা আগস্ট, যখন দেশে 8ম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। বিশ্বস্ত সূত্রে পাওয়া এই সম্পূর্ণ পাসপোর্টটি যাচাই করে দেখা যায় যে এই যে সদ্য নাম নেওয়া মোহাম্মদ আলী, এই পাসপোর্ট ব্যবহার করে সুব্রত বাইন ওরফে মোহাম্মদ আলী 2001 সালের 8ই অক্টোবর থেকে সর্বপ্রথম বাংলা বান্দা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এটার ভিসা প্রদান করা হয় 7ই অক্টোবর 2001 সালে এবং এর প্রায় 3 মাস পর ভারতে ভিসা এক্সটেনশন করে এবং 7ই জানুয়ারি 2002 সালে 7ই জানুয়ারি আবার বাংলাদেশে ফেরত আসে। এভাবে তার ভারত বাংলাদেশ যাতায়াত চলতেই থাকে এবং পাসপোর্টের সকল ইমিগ্রেশন সিল এবং ভিসা যাচাই করে দেখা গেছে যে 13ই জুন 2004 পর্যন্ত সর্বমোট 9 বার মোহাম্মদ আলী নামের এই পাসপোর্টটি ব্যবহার করে সুব্রত বাইন ভারতীয় ভিসা গ্রহণ করে এবং বাংলাদেশে এন্ট্রি এবং এক্সিট করেন মোট 32 বার। ভাবা যায় 32 বার। এবং এই সময়ের ভেতর বাংলাদেশের অভ্যন্তরে বেশ কয়েকটি টার্গেটেড কিলিং সংগঠিত করে সুব্রত এবং প্রতিবারই এক একটা খুন করে সুব্রত ভারত চলে যেত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থারও এবং দেশটির সেনা গোয়েন্দা সংস্থা MI মানে মিলিটারি ইন্টেলিজেন্স এর সাথে সম্পর্কিত সুব্রত বাইনকে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করা ভারতের প্রতি হুমকি এমন সব ব্যক্তিদের হত্যার মিশন দেওয়া হয়েছিল, যার ভিতরে উলফা মানে ইউনাইটেড লিবারেশন অফ নাগাল্যান্ড, পাকিস্তান ভিত্তিক মুত্তাহিদা কওমি মুভমেন্ট এর বাংলাদেশ শাখা সহ আরও কয়েকটি সংগঠনের, যা ভারতে নিষিদ্ধ, তাদের নেতাদের ছবি ঠিকানা দিয়ে অর্থ অস্ত্রসহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করতে বারবারই বাংলাদেশে প্রবেশ করত এই সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ। তো 2003 সালে এভাবেই একবার প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী এবং তার 7 বছরের সন্তানকে হত্যা করে। এই ঘটনার কিছুদিন পর পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে মুত্তাহিদা কওমি মুভমেন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এই মুস্তাকিম। এছাড়াও বহুবার এই সুব্রত বাইন উলফা নেতা পরেশ বুড়োকে হত্যার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এবং এই পাসপোর্টে সর্বশেষ 3রা জুন 2004 সালে একটি সিঙ্গেল এন্ট্রি ভারতীয় ভিসা ইস্যু করা হয়, যার মেয়াদ থাকে 12ই জুলাই 2004 পর্যন্ত। কিন্তু ভিসার মেয়াদ পার হয়ে গেলেও 6ই সেপ্টেম্বর 2004 পর্যন্ত ভারতে অবস্থান করতে এই সুব্রত বাইনকে তেমন কোনো সমস্যা পেতে হয়নি। সর্বশেষ পাসপোর্টটি ব্যবহার করে সুব্রত বাইন বাংলাদেশে প্রবেশ করে 6ই সেপ্টেম্বর 2004। পরবর্তীতে
এই পাসপোর্টে আর কোনো ভিসা বা বহির্গমন সিল লক্ষ্য করা হয়নি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এর 3 বছর পর মানে 14ই মে 2007 সালে এই সুব্রত বাইনকে মোহাম্মদ আলী নামে একটি ভারতীয় পাসপোর্ট তাকে প্রদান করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। তো দর্শক, এতক্ষণ আমি জুলকারনাইন সাইর সামির একটি ফেসবুক স্ট্যাটাসের যে প্রতিবেদন সহকারে তিনি পোস্ট করেছেন সেটা পড়ে শোনালাম, এবং সেটা আপনারা দেখেছেন যে কীভাবে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র, বাংলাদেশের আওয়ামী লীগ এরা সহ যে খেলা করতেছে, যে কিভাবে আসলে এই লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তাকে গুলি করবে। এই কারণে সুব্রত বাইনকে স্নাইপার রাইফেলের ট্রেনিং দিয়েছিল এই খুনি জিয়াউল আহসান, আসাদুজ্জামান খান কামাল এবং এসবির মনিরুল। তো এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা, যারা আসলে রাজনৈতিকভাবে একটা দলের নেতাকে মোকাবেলা না করে তাকে স্নাইপারের মাধ্যমে হত্যা করতে চায়। তো হাসিনা পালিয়ে যাওয়ার পর আর সুব্রত বাইন চিন্তা করলো যে আসলে আওয়ামী লীগ তো আর আসবে না, তো আমার তো আর এগুলো চিন্তা করে লাভ নেই। তো তারপরে যা উনি ধরা পড়েছেন এখন আশা করি এই পুলিশ ইনভেস্টিগেশনে আরও তথ্য বেরিয়ে আসবে। আবার এই কাজ করতে গিয়ে বাংলাদেশের হাইকমিশনে, লন্ডনে অবস্থিত যে হাইকমিশন, তার যে সাবেক রাষ্ট্রদূত, তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে বলে আমার বিশ্বাস, এবং এর মাধ্যমে এই শিশু সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।